2007 সালের 7 মার্চ রাজধানী ঢাকার ঢাকা সেনানিবাসের 1 নম্বর মঈনুল হোসেন রোডের ঐতিহাসিক বাসভবনের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থমথমে ও কড়া উপস্থিতি। দুপুর গড়িয়ে বিকেল নামছে, কিন্তু বাড়ির বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অজানা আতঙ্কের প্রচ্ছায়া। হঠাৎই মেইন গেট দিয়ে একটি গাড়ি ভেতরে প্রবেশ করে দাঁড়িয়ে রইল। গাড়ির ভেতরে বসা একজন সেনা কর্মকর্তা, তৎকালীন মেজর ইমরান। সুনির্দিষ্ট কোনো মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কেবল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মৌখিক আদেশে দেশের প্রধান রাজনৈতিক পরিবারের সন্তান এবং বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করতে এসেছেন তিনি। কারা ছিলেন সেই সিদ্ধান্তের নেপথ্যে? সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিস্ফোরক নথিপত্র। সেনা সদরে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ এবং ডিজিএফআই এর প্রভাবশালী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের সরাসরি উপস্থিতিতেই নেওয়া হয়েছিল তারেক রহমানকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। 3 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে মঈনুল হোসেন রোডের বাসভবন থেকে বের হয়ে এলেন তারেক রহমান। তাকে তোলা হলো মেজর ইমরানের গাড়িতে। গাড়িটি কিছুদূর এগোতেই পাশে থাকা রানার অত্যন্ত তড়িঘড়ি করে কালো কাপড়ে ঢেকে দিল তারেক রহমানের মুখ। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় গাড়ির কাজ সামান্য খোলার আকুতি জানিয়েছিলেন তারেক রহমান, কিন্তু নিরাপত্তার অজুহাতে তা কঠোরভাবে নাকচ করে দেন ইমরান। সেখান থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হলো ডিজিএফআই এর কুখ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে। আর সেখান থেকেই শুরু হলো স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অন্ধকার, অমানবিক এবং বর্বরতম নির্যাতনের অধ্যায়। ডিজিএফআই এর জেআইসিতে পা রাখার পরপরই তৎকালীন টিসিআইবির ভারপ্রাপ্ত জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে শুরু হয় অকথ্য গালিগালাজ এবং মানসিক অত্যাচার। খাম্বা তারেক, হাওয়া ভবনের কারিগর, 10% সহ নানা অকথ্য ভাষায় গালি দেন সাইফুল ইসলাম। তারেক রহমানের হাত দুটি পিছমোড়া করে সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হলো ঘণ্টার পর ঘণ্টা। সম্প্রতি জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান। ব্রিগেডিয়ার এটিএম আমিনের নির্দেশে কিভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল তার বর্ণনা দিতে গিয়ে ওয়ারেন্ট অফিসার ফজলু জানান, ব্রিগেডিয়ার আমিনের কঠোর নির্দেশ ছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্যানেই ঝুলন্ত থাকবে তারেক রহমান। হাত বাঁধা অবস্থায় ঝুলতে ঝুলতে এক পর্যায়ে সিলিং থেকে আছড়ে নিচে পড়ে যান তারেক রহমান। শরীরের সমস্ত ওজন গিয়ে পড়ে তার মেরুদণ্ড এবং কোমরে। ভেঙে যায় স্পাইনাল কার্ডের হাড়। 2007 সালের ডিসেম্বরে আবারও তাকে আনা হয় জেআইসিতে। 4 জন পদস্থ সেনা কর্মকর্তা সারাক্ষণ উপস্থিত থেকে নির্যাতনের মুখে জোরপূর্বক একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অডিও ভিডিও রেকর্ড করান, যেখানে দাবি করা হয় তারেক রহমান নাকি নিজের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এই জঘন্য প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর মনির। নির্যাতনের ভয়াবহতা কতটা নির্মম ছিল? 2008 সালের জানুয়ারি মাসে তারেক রহমানের নানি মৃত্যুবরণ করলে তাকে সাময়িক প্যারোলে মুক্তি দেওয়া হয়। সেদিন জানাজায় অংশ নিতে আসা তারেক রহমানকে দেখে আঁতকে উঠেছিলেন তৎকালীন নবনিযুক্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেন তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন এবং চরম যন্ত্রণায় কোকাচ্ছেন। মাসুদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পারিবারিক সূত্রে খোঁজ নিয়ে জানতে পারেন ডিজিএফআই এর সেলে তার উপর অমানসিক শারীরিক অত্যাচার চালানো হয়েছিল। তিনি তৎক্ষণাৎ সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদের দরবারে গিয়ে তীব্র প্রতিবাদ জানান। কেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর এমন পাশবিক নির্যাতন চালানো হলো তা নিয়ে জেনারেল মঈন ও জেনারেল মাসুদের মধ্যে শুরু হয় প্রচণ্ড বাগবিতণ্ডা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে সেনাপ্রধান মঈনু আহমেদের সাথে দূরত্ব তৈরি হয় জেনারেল মাসুদের। তবে মাসুদ উদ্দিন চৌধুরী এ দাবি করলেও তারেক রহমান তা বিশ্বাস করেননি। সম্প্রতি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি এবং তাকে রিমান্ডে নিয়ে চালানো হচ্ছে ব্যাপক জিজ্ঞাসাবাদ। ধারণা করা হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরী বাঁচার জন্যই এমন ন্যারেটিভ তৈরি করেছিলেন। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন অনুসন্ধানী সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে তারেক রহমানের উপর চালানো এই বর্বরতম নির্যাতনের পেছনে তৎকালীন 7 জন পদস্থ সেনা কর্মকর্তা সরাসরি উপস্থিত থেকে প্রত্যক্ষ নির্দেশদাতার ভূমিকা পালন করেছিলেন। তারা হলেন তৎকালীন টিসিআইবি পরিচালক
ব্রিগেডিয়ার এটিএম আমিন, তৎকালীন টিসিআইবি পরিচালক ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রফ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং মেজর মনির। একদিকে পঙ্গুত্ব, অন্যদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা তারেক রহমানকে টানা 18 মাস বন্দি রেখে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরানো হতে থাকে। অবশেষে আসে 2008 সালের 11ই সেপ্টেম্বর। ততদিনে 1-11-2 ফর্মুলা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের জাল আরও গভীর রূপ নিয়েছে। গুরুতর অসুস্থ পঙ্গু প্রায় তারেক রহমানকে চিকিৎসার নাম করে জোরপূর্বক এবং মুচলিকা সই করিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়। একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাজ্যের লন্ডনে। সেই থেকে শুরু বিলেতের 17 বছরের দীর্ঘ, বেদনাময় এবং রহস্যঘেরা নির্বাসিত জীবন। যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডনের ওয়েলিংটন এবং কিংস কলেজ হাসপাতালে বছরের পর বছর ধরে তার কোমরের ভাঙা হাড় ও স্পাইনাল কর্ডের চিকিৎসা চলে। মাসের পর মাস তাকে হুইল চেয়ারে কাটাতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। লন্ডনের শহরতলিতে অত্যন্ত সাধারণ ও নিভৃত জীবনযাপন করলেও বিলেতের সেই 17 বছর তারেক রহমান কেবল নিজের চিকিৎসাতেই ব্যস্ত থাকেননি, বরং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দূর থেকেই নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিরোধী দলের সাংগঠনিক চালিকা শক্তি। তৎকালীন সরকারের মামলা, সাজা এবং একের পর এক আইনি ও রাজনৈতিক চক্রান্তের মুখে দাঁড়িয়ে লন্ডনের মাটিতে বসেই তিনি 1-11-এর পেছনের মূল কুশীলবদের মুখোশ উন্মোচন করেছিলেন। 17 বছর পর আজ যখন 1-11-র সেই ভয়াবহ নির্যাতন, কুখ্যাত জেআইসির অন্ধকার কুঠুরির কাহিনী এবং 7 জন সেনা কর্মকর্তার প্রত্যক্ষ পাপচক্রের ইতিহাস নতুন অনুসন্ধানে প্রকাশ্যে আসছে, তখন সারা দেশের মানুষ স্তম্ভিত। তারেক রহমান নিজে এখন এই 7 জেনারেলকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা ভারতীয় এজেন্টরা যে কত ভয়াবহ তা 2007 সালেই বুঝেছিলেন তারেক রহমান। তাই নতুন বাংলাদেশে জনগণের একটাই প্রত্যাশা, বিরোধী কোনো রাজনৈতিক নেতার উপর এমন কোনো জুলুম যেন নেমে না আসে। সেজন্য গুম প্রতিরোধ আইন বাস্তবায়ন সবচেয়ে বেশি জরুরি। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।